আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আলোচনা হচ্ছে যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই সরকারটা কেমন হবে, কে কে থাকবে সেই সরকারের সদস্য হিসাবে। উপদেষ্টা বলে যে নামে যাদের ডাকি না কেন, উপদেষ্টা হোক অথবা অন্য কিছু হোক, যে নামেই তাদেরকে আমরা ডাকি, তারা কারা হবেন এটা তো আর নির্বাচনের মাধ্যমে হবেন না, কেউ বেছে নেবেন। কারা বেছে নেবেন? ডক্টর ইউনূস এই সরকারের প্রধান হচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। ছাত্ররা চেয়েছেন, সবাই চেয়েছেন, কেউ দ্বিমত পোষণ করেন নাই, কোনো পলিটিক্যাল পার্টিও এ ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করেন নাই। রাষ্ট্রপতি বলেছেন ঠিক আছে, কিন্তু তারপর তার সঙ্গে যারা থাকবেন তারা কারা, এই ব্যাপারে আমি সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো নাম দেখছি, বিভিন্ন ধরনের নাম, যার যার মনের মাধুরী মিশিয়ে যার যাকে পছন্দ হচ্ছে সেই ধরনের নাম তারা দিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট দিচ্ছেন, আমি দেখছি। এবং এটাকে কিন্তু আমি পজিটিভ হিসেবে নিচ্ছি, এটা খারাপ না। কার কী পছন্দ সে তা প্রকাশ করছে, এতে অন্যায় আমি কিছু দেখি না। কেউ কেউ ওগুলি শেয়ার করছে, এটাও আমি অন্যায় দেখি না, হতেই পারে। কিন্তু আমি যেটা মনে করি যে, আবার কেউ কেউ এই কথাও বলছেন যে ছাত্ররাই ঠিক করে দিবে যে কারা হবে উপদেষ্টা, এই জায়গায় আমার একটু মৃদু আপত্তি আছে। ঠিক ছাত্ররা কেন করবে? ঠিক করবে ওরা যাকে আপনি প্রধান বানিয়েছেন ডক্টর ইউনূস, উনি ঠিক করবেন যে উনি কাদের নিয়ে কাজ করতে চান। সারা দুনিয়ায় এটাই কিন্তু হয়। সারা যেখানে আপনার পার্লামেন্টারি সিস্টেম, যেখানে সংসদীয় পদ্ধতি গণতন্ত্র যেখানে আছে, সেখানে কিন্তু সংসদ সদস্যরা ঠিক করে দেয় না কে কোন মন্ত্রী হবে। সংসদ সদস্যরা ঠিক করে একজনকে, কে প্রাইম মিনিস্টার হবে। তারপর প্রাইম মিনিস্টার ঠিক করেন যে ওনার ক্যাবিনেটে কে কোন পদে থাকবেন। এটাই নিয়ম। কেন নিয়মটা হয় তা আমি বলি। ধরেন কোনো কারণে এটা ফেল করলো, যে তারা ভালো করতে পারল না, আপনি ব্লেমটা কাকে দিবেন? প্রধানমন্ত্রী বলবে আমার কোনো দোষ নেই, শিক্ষামন্ত্রী ভুল করছে, কারণ শিক্ষামন্ত্রীকে তো আমি নিয়োগ করি নাই, তাকে তো আমি নির্বাচন করি নাই। কাজেই যিনি টিম লিডার হবেন তারই দায়িত্ব থাকা উচিত ওনার টিমটাকে পছন্দ করার। উনি কাকে দিয়ে উনি কী করাতে চান, কীভাবে করাতে চান, উনি ঠিক করবেন। এটা হলো একটা পয়েন্ট। হ্যাঁ, আমরা কিছু নীতিমালার কথা বলতে পারি, আমরা কিছু চাহিদার কথা বলতে পারি। সেই চাহিদাগুলির মধ্যে আমিও দেশের নাগরিক, আমার একজন নাগরিক হিসেবে আমারও কিছু চাহিদা আছে। সেই চাহিদাগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকে আমি বসেছি। আমার চাহিদাগুলি কি? আমি প্রথমত চাই যারা উপদেষ্টা হবেন, যারা ডক্টর ইউনূসের টিমে থাকবেন, সেটা সংখ্যা যাই হোক না কোনো, যারা থাকবেন প্রথমত তাদেরকে সৎ হতে হবে। প্রথম যোগ্যতা সৎ হতে হবে। দ্বিতীয় যোগ্যতা দেশপ্রেমিক হতে হবে। তৃতীয় যোগ্যতা দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি হতে হবে এবং দলনিরপেক্ষ হতে হবে। আমার এই চারটাই চাহিদা। এখন এই চাহিদাগুলো আমরা কি করে বুঝবো? সততার ব্যাপারটা বলি আগে। সততার ব্যাপারটা হলো, আমি মনে করি যারা উপদেষ্টা হবেন তাদের প্রত্যেকের সম্পদের বিবরণ দিতে হবে। এবং সম্পদ বলতে তার নিজের, তার পিতামাতার, তার সন্তান, স্ত্রী, কন্যা যারা আছে, সকলের সম্পদের টোটাল ডিটেইল বিবরণ দিতে হবে। এবং এই সম্পদ উনি কীভাবে অর্জন করেছেন সেটাও ওনাকে ব্যাখ্যা করতে হবে। এবং সেই সম্পদের বিবরণী পাবলিক করতে হবে, মানে ওপেন, জনগণের কাছে এটা ওপেন করে দিতে হবে যে এই লোকের এই সম্পদ আছে বলে উনি দাবি করেছেন। সেটা আপনারা দেখবেন, জনগণ ওটা জাজ করবে। প্রয়োজন দুদকেও পাঠাতে পারেন, দুদকে দেখবে। এখন বলবেন যে এইগুলি হওয়ার পর কি তাকে নির্বাচন করা হবে? না, আপনি বলবেন যে যারা এগুলো দেবেন তারা আসে, আপনি যাদেরকে পছন্দ করবেন, ডক্টর ইউনূসকে বলছি, উনি যাদেরকে পছন্দ করবেন তারা সবাই এগুলি দিবেন ওনার কাছে। দেওয়ার পর শর্ত একটা থাকবে, ওনাকে নিয়োগে দেওয়া হবে, বাট শর্ত থাকবে যদি পরবর্তী সময়ে এগুলোর ক্ষেত্রে কোনো রকম ভুল ভ্রান্তি ধরা পড়ে, কোনো রকম গোপন করেছেন বলে ধরা পড়ে, তাহলে তৎক্ষণাৎ তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। এবং সেই ভুল ভ্রান্তি ধরানোর জন্য দুদক যেমন কাজ করতে পারে, জনগণও কাজ করতে পারে। ধরা যাক আমার কিছু সম্পদের কথা আমি বলি, আমার সম্পদ আছে, আমি গোপন করলাম, হয়তো ইউনূস জানবেন না আমি গোপন করেছি, কিন্তু আমার প্রতিবেশী তো জানবেন, আমার আত্মীয় স্বজন তো জানবেন। তারা বলে দেবেন যে এই লোক তো গোপন করেছে, তার সম্পদ আরও আছে। সহজ হিসাব। এটা একেবারে করতে হবে। এটা না করলে পরে আমি বুঝতে পারবো না যে সেই লোকটা আসলে কি করতে চায়।
সততার আরেকটা জিনিস আমি বলেছি তাকে অরাজনৈতিক হতে হবে। এই জন্যই বলেছি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে ইংরেজিতে একটা কথা আছে, যে সে যদি কোনো রাজনৈতিক দলের সদস্য হয়ে থাকে অথবা অতীতে সে রাজনীতি করতো একটা দলের, যেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সিপিবি হোক, যে দলই হোক, অথবা জামাত ইসলামী হোক, এই ধরনের লোককে যদি আপনি এখানে নিয়ে আসেন তাহলে কী হবে, যেহেতু সামনে এদের কাজ হবে একটা নির্বাচন করা, তো সামনে নির্বাচনের সময় তার মধ্যে কিন্তু কিছু পক্ষপাতিত্বের ব্যাপার দেখা দিতে পারে। কাজেই এই জিনিসটা সতর্কভাবে দেখতে হবে। তারপরে যেটা বলেছি দেশপ্রেমের যে ব্যাপারটা, দেশপ্রেমের ব্যাপারে এটা আপনি কী করে বুঝবেন? এটা তো একটা আপনার দৃশ্যমান কোনো বিষয় না, কিন্তু এটার কিছু মাপকাঠি আছে। মাপকাঠিগুলি কি দেখতে হবে, তিনি বিদেশের অন্য কোনো দেশের নাগরিক কিনা, তিনি গ্রিন কার্ড হোল্ডার কিনা, অথবা তার স্ত্রী, কন্যা, পুত্র পরিবারের কেউ বিদেশের নাগরিক কিনা। এটা এই কারণে বলা, দেখেন আমাদের এখানে অনেক লোক আছে বিদেশের নাগরিক, তারা এখন বড় বড় পদে আছে। যেমন উদাহরণ দিয়ে বলি আপনাকে আমি, এই যে ওয়াসার এমডি যে তাসকিম সাহেব আছেন একজন, উনি কিন্তু আমেরিকার সিটিজেন। তাহলে ওনার কিন্তু কোনো সমস্যা নাই, আজকে ওনাকে আপনি ধরতেও পারবেন না, ধরার আগে উনি আমেরিকায় চলে যাবেন, আমেরিকায় যাইতে তার কোনো সমস্যা নাই, সে আমেরিকার নাগরিক, সে চলে যাবেন। আওয়ামী লীগের অনেক লিডার আছে, এই জাভেদ সাহেব যার সম্পদ নেওয়া হলো, উনি ব্রিটেনের নাগরিক, ওনার আপনি কিছুই করতে পারবেন না, ওখানে চলে যাবেন। অনেকের বউ আছে যারা নাকি কানাডার নাগরিক, ওখানে বেগমপাড়ায় থাকেন ওনারা, তো উনিও বউর কেয়ার অফে চলে যাবেন। কাজেই এই সমস্ত লোকগুলো যারা নাকি দুই দেশের নাগরিক, দুই দিকে যার পা আছে, এই লোকগুলি হয় কি, এরা এই দেশটাকে নেয় লুটপাটের জায়গা হিসেবে। তারা তাদের দেশ মনে করে ওইটাকে, যেখানে তারা থাকে ওটা তাদের দেশ, ওই বিদেশটা আমেরিকা হোক অথবা ইংল্যান্ড হোক অথবা কানাডা হোক, ওটাকে তারা দেশ মনে করে। আর এটাকে তারা মনে করে এখান থেকে লুটপাট করে ওখানে নিয়ে যাব। কাজেই যারা দ্বৈত নাগরিক আছেন অথবা যাদের স্ত্রী, পুত্র, কন্যা কেউ বিদেশের নাগরিকত্ব পেয়েছেন, তাদেরকে এই উপদেষ্টা পরিষদে নেওয়া যাবে না। এটা আমার চাহিদা, আমি এভাবে ভাবি। সেই লোকগুলির মধ্যে দেশপ্রেমের অভাব আছে। যে লোকটা দেশপ্রেমিক, সে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারে না, সে এই দেশটাকে তার দেশ মনে করবে। এটাই হয়। ভারতে দেখেন, ভারতে কিন্তু কোনো লোক একসঙ্গে দুটো দেশের নাগরিকত্ব নিতে পারে না। যদি আপনি ভারতীয় হন তাহলে আপনি কানাডার নাগরিকত্ব গ্রহণ করলে ভারতের নাগরিকত্ব ছেড়ে আপনাকে গ্রহণ করতে হবে। তো আমাদের এই উদার করে দেওয়া হয়েছে। আমাদের আগের প্রাইম মিনিস্টার এটা আরও উদার করেছিলেন কেন, যে ওনার দুই সন্তানই তো বাইরের নাগরিক, ওনার তো কোনো সময় ওনার যেটা প্রয়োজন, ওনার সন্তান একজন উপদেষ্টা ছিলেন, পুত্র, যাকে আমার কাছে অনেকটা অটিস্টিক মনে হয়। আজকে তো দেখলাম কালকে তার বক্তব্য শুনলাম, কি পাগলের প্রলাপ বলে, এই লোকটাকে উপদেষ্টা ছিল প্রাইম মিনিস্টারের, তো উনি আমেরিকার নাগরিক। কাজে কোনো তার তো কোনো দায় দায়িত্ব নাই, এবং সেই জন্য তার পুত্র বলতে পারতেছে যে আমাদের পরিবার আপনাদের সঙ্গে আর নাই। তার মানে কি, তাদের পরিবার হলো আলাদা একটা জিনিস আর পুরো বাংলাদেশের এক জিনিস। তো এই ধরনের ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয়, এই জন্যই আমি বলতে যাচ্ছি যে বিদেশে যার নাগরিকত্ব, যার বিদেশে এক পা দেওয়া আছে, সে লোককে দয়া করে উপদেষ্টা বানাবেন না। তার কাছ থেকে আমরা দেশপ্রেম আশা করতে পারবো না। সে পরে বলবে আমি চেষ্টা করেছিলাম তোমাদের একটু হেল্প করার, কিন্তু তোমরা তো পারলা না। এটা চাই না, তোমরা আমরা এটা না, সব মিলিয়ে আমরা। এরকম যদি হয় তাহলে সেটা হতে হবে মূল কথা। এবং এইগুলি কী করতে হবে, ডিটেল থাকতে হবে, জনগণের কাছে প্রকাশ করতে হবে, এবং সেই সঙ্গে বলে দিতে হবে যে যদি পরে ধরা পড়ে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এবং মিথ্যাচারের জন্য তার শাস্তিও হতে পারে। যে জিনিসটা নাকি আপনি দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল সাহেব করেছিলেন, উনি কিন্তু ওপেন করে দিয়েছিলেন একটা মেইল, যে যদি কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ থাকে আপনারা ওই মেইলে জানান। জানানোর পর যদি আমরা জাজ করব, অভিযোগ পেলেই হবে না, আমরা জাজ করব, জাজ করে যদি আমরা দেখি যে না আসলে অভিযোগটা সত্য, তাহলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। উনি অ্যাকশন নিয়েছিলেন, কিন্তু উনি ওনার একাধিক মন্ত্রীকে ওই ধরনের অ্যাকশন নিয়ে কিন্তু বাদ দিয়েছিলেন। যদি সেরকম আপনি করতে পারেন, আমি ডক্টর ইউনূস সাহেবকে বলছি, যদি সেরকম আপনি করতে পারেন, তাহলে আমি মনে করব যে আপনি প্রকৃতপক্ষে ভালো কিছু করতে চাচ্ছেন। আর তা না হলে ছাত্ররা আপনাকে যেরকম আগ্রহ করে নিয়ে এসেছে সেরকম অনাগ্রহ করে কিন্তু ছুঁড়ে ফেলে দেবে। আপনি সারা জীবন অনেক কিছু অর্জন করেছেন, সেই অর্জন কতটুকু আপনি রক্ষা করতে পারবেন সেটা এখন আপনি প্রমাণের সময় এসেছে। হয়তো অনেক কিছু আপনি পারবেন না, কিন্তু আপনি চেয়েছিলেন কিনা, আপনার নিয়তটা কী ছিল সেটাও কিন্তু আমরা দেখতে চাই। আমরা একটা গরিব দেশ,
অর্থের অভাব আছে, অনেক কিছুর অভাব আছে, কিন্তু তারপরেও আপনার নিয়তটা কী ছিল সেটা আমরা দেখতে চাই। আপনি যদি শুরুর দিন থেকে এই কাজটা করতে না পারেন তাহলে কিন্তু হবে না। অনেক ব্যবসায়ীকে হয়তো আপনারা নিতে চাইবেন, আমার ওই ব্যবসায়ীকে নেব, সে খুব সফল ব্যবসায়ী। সফলতা কিন্তু এটি ইম্পর্টেন্ট না। বাংলাদেশে ব্যবসায়িক সফলতা ডিপেন্ড করে কে কতটা দুর্নীতিবাজ তার উপর। আপনাকে দেখতে হবে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান তার কর্মচারীদের প্রতি, তারা যারা চাকরি করে তাদের প্রতি উনি কতটা লজিক্যাল ছিলেন, কতটা যৌক্তিক ছিলেন। ইউনূস সাহেব জানেন যে ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল যে উনি লভ্যাংশ দেননি বলে কর্মচারীদের, শ্রমিকদের ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল। এটা কিন্তু বাংলাদেশের আইন যে আপনি লাভ করে লভ্যাংশ আপনাকে দিতে হবে। উনি বুঝতে পেরেছেন, পরে দিয়ে দিয়েছেন, কোনো সমস্যা নেই। আপনি যদি কোনো ব্যবসায়ীকে নেন তাহলে দেখবেন যে সেই ব্যবসায়ী কি তার প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে লভ্যাংশের 5% দেয়? যদি কোনো ধরা যাক কোনো আপনার একটা গার্মেন্ট ফ্যাক্টরির একজন লোককে নিচ্ছেন আপনি, তারটা দেখেন। ধরা যাক আপনি একজন পত্রিকা মালিককে নিচ্ছেন, পত্রিকা সম্পাদককে নিচ্ছেন, দেখতে হবে উনি কি তার কোনো প্রতিষ্ঠানে, উনি বলবেন যে না আমি তো সম্পাদক, আমি তো মালিক না। ঠিক আছে, আপনি সম্পাদক, কিন্তু সম্পাদক হিসেবে আপনি কি মালিকের সঙ্গে এটা নিয়ে ফাইট করেছেন? যে নিজের প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর সঙ্গে সুবিচার না করতে পারে সে পুরো জাতির সঙ্গে কীভাবে সুবিচার করবে? যে তার নিজের পরিবারের সঙ্গে সুবিচার করতে না পারে সে পুরো জাতির সঙ্গে কীভাবে সুবিচার করবে? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কেবল তাহলে আমরা নতুন কিছু শুরু করতে পারবো। পরে কি হবে জানি না, কিন্তু শুরুটা আমি ভালো চাই। প্রিয় দর্শক, এগুলো একান্তই আমার ব্যক্তিগত মত। যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমার এখানে লিখে পাঠান, কমেন্ট করুন, আমরা আপনাদের মতামতগুলি আবার তুলে ধরব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।